সে অলওয়েজ হচ্ছে তার পার্টনার থেকে দেখা যেত যে কিছুটা বডি শেমিং করতো পার্টনার, হ্যাঁ। তো ওইখান থেকে হচ্ছে সে নিজের বডি নিয়ে লেস কনফিডেন্ট ফিল করতো অ্যান্ড চেঞ্জ হতে চাইতো। তার কিন্তু কোনো প্রবলেম নাই তার বডি নিয়ে, শি ইজ টোটালি হ্যাপি উইথ ইট, হ্যাঁ। বাট দেখা যেত ওই পার্টনার বারবার এরকম এক একটা কথা বলতো বা তার বডি পার্টস নিয়ে অনেক কিছু বলতো যে তুমি এইটা নিয়ে কিছু করো বা এক্সারসাইজ করো, সো যেটাতে সে আরও মেন্টালি স্ট্রেসড আউট হয়ে যেত। সো পার্টনার যদি এরকম ওয়ার্ডস ইউজ করে যেটা আরও ডিমোটিভেটিং। সো অনেক সময় আমরা ফ্যামিলিতে পার্টনাররা কিন্তু আরেকজনকে জাজ করি, কিন্তু অনেক সময় কি আমরা যখন পার্টনারের ভালো চাই আমরা করি কি ইন্সপায়ার করার বদলে আমরা জাজ করে ফেলি, এবং সেইখানে যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে যে আমরা নিজেকেও তো অনেক জাজ করি অলরেডি, নিজে অনহেলদি থাকার জন্যে, ওয়েট কমাতে না কমানোর জন্যে, ইনডিসিপ্লিন থাকার কারণে। তখন পার্টনার যদি আরও ওইখানে এমনভাবে বলে যেটাও জাজমেন্টের জায়গার থেকে আসে, জাজমেন্ট না হলেও হয় কি আমরা জাজমেন্ট হিসেবে শুনি অনেক সময়, তখন হয় কি নিজেকে চেঞ্জ করা অনেক টাফ হয়ে যায়। তো পার্টনারের সাথে মানে পার্টনারের উপর চাপায় না দিয়ে বি দেয়ার বেস্ট ফ্রেন্ডস। তো তাহলে মানে একসাথে যে কোনো একটা গোল সেট করে ওর প্ল্যানিং করে ওর মানে নিজে একজন ইন্সপিরেশন যদি হতে পারে, আই মিন দ্যাটস গোয়িং টু ওয়ার্ক। Welcome to Working Out, Working In podcast. I am your host Tanvir Hassan Brito. The goal of this show is to introduce you to the ideas and tools to change your perspective and balance your body and mind so that you can live a better life. So আজকে আমাদের ফার্স্ট এপিসোড পডকাস্টের। আই এম সুপার এক্সাইটেড কারণ আমি এই দিনটার জন্য অনেক ওয়েট করছি যে কবে থেকে আমরা পডকাস্ট রেকর্ড করব, পাবলিশ করব। সো আমার সাথে আছে আমার কো-হোস্ট। Hello everyone, I'm Naima Hassan. I'm your co-host for today. And we are basically partners in crime. মানে আমরা we are married. সব কিছু যাওয়ার আগে আমরা আমাদের একটু পরিচয় দিই, কারণ অধিকাংশ মানুষ এখন আমাদের চেনে না, রাইট? সো why don't we start? So I'm Naima Hassan and I'm a nutrition and lifestyle coach. আমি প্রফেশনাল ওমেনদের সাথে কাজ করি যারা তাদের ডায়েট লাইফস্টাইল নিয়ে সাফার করে অ্যান্ড যাদের হরমোনাল ইমব্যালেন্সেস আছে ওর কোনো ডিজিজের কারণে হয়তো তাদের ডায়েটটা ঠিক নাই, তো তাদের সাথে কাজ করি। অ্যান্ড আমি সার্টিফাইড প্রিসিশন নিউট্রিশন কোচ, অ্যান্ড এটা ছাড়াও আই হ্যাভ এ লেভেল 1 সার্টিফিকেশন ফ্রম PTDC, which is Online Trainer Academy. which is Online Trainer Academy. রাইট। অ্যান্ড আমি ফিটনেস এবং লাইফস্টাইল কোচ। আমার এক্সপার্টিস হচ্ছে গিয়ে এক্সারসাইজ অ্যান্ড মাইন্ডসেট কোচিং, এবং আমি আমেরিকান কাউন্সিল অন এক্সারসাইজ সার্টিফাইড, এবং আমি অনলাইন ট্রেনার একাডেমি লেভেল 1 লেভেল 2 সার্টিফাইড, এবং আমি PTDC পার্সোনাল ট্রেনার ডেভেলপমেন্ট সেন্টার, যেখান থেকে আমি লাস্টে 2টা সার্টিফিকেশন করছি, সেখানে আমি মেন্টরও। সো আমি পৃথিবীর বিভিন্ন দেশে থাকা যারা ফিটনেস কোচ বা নিউট্রিশন কোচ আছে, তারা যারা অনলাইনে বিজনেস বিল্ড করতে চায়, তাদের ক্যারিয়ার তৈরি করতে চায়, আরও মানুষকে সার্ভ করতে চায়, তাদেরকেও আমি মেন্টরিং করি। এবং আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি লাস্ট 3 থেকে 4 বছর, এবং এই পডকাস্ট করার উদ্দেশ্যও সেটা, যেখানে আমরা আমাদের এক্সপার্টিস নিয়ে আরও কথা বলবো, খুব স্পেসিফিক ডিটেলসে আমরা আলোচনা করব। কারণ আমরা যখন পডকাস্ট শুনি, আমি লিটারেলি 4-5 বছর আগে থেকে আমি শোনা শুরু করি, আই গেস আরও আগে থেকে 14-15 সাল থেকে। তখন আমি দেখলাম যে ইটস ইট ফ্যান্টাস্টিক থিং, আমার দেশে পডকাস্ট নাই, বাংলাতে এরকম হওয়া উচিত। তখন থেকে চিন্তা করছি যে আমি কোনো দিন পডকাস্ট করব, বাট আমি জানতাম না তখন যে আমি ফিটনেস এবং লাইফস্টাইল কোচ হব। বাট সেটা ডিফারেন্ট কাহিনী, ওখানে আমরা অন্য একদিন নিয়ে কথা বলবো। সো আমাদের পডকাস্টের করার ইচ্ছাটা ওখান থেকে আসছে, যেখানে আমরা আমাদের এক্সপার্টিস যেখানে সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে এক্সারসাইজ, নিউট্রিশন, লাইফস্টাইল কোচিং, মাইন্ডসেট কোচিং, এবং উই আর ইন দ্য প্রসেস অফ বিকামিং এ লাইফ কোচ। তো আমরা রিলেশনশিপ, বিজনেস, হ্যাঁ, আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো যেটা মানুষের লাইফে লাগে। সো মানুষের লাইফে চারটা বেসিক জিনিস আছে, পিলার আছে। একটা হচ্ছে হেলথ, একটা ওয়েলথ, একটা ক্যারিয়ার এবং রিলেশনশিপ। আমরা এই 4টা জিনিস নিয়ে আলোচনা করব, এবং এই 4টা যার ঠিক আছে ব্যালেন্স করতে পারে, সে কিন্তু একটা হ্যাপি ফুলফিলিং লাইফ এক্সপিরিয়েন্স করতে পারে। সো আমরা প্রত্যেকটা এপিসোডে ডিফারেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। সো দেখতে পারবেন যে আমরা দুজন যখন আলোচনা করতেছি খুব স্পেসিফিক কোনো ব্যাপার নিয়ে আলোচনা করব, এবং আমাদের সাথে অনেক সময় গেস্টও থাকবে।
এটা হতে পারে হেলথ অ্যান্ড ফিটনেসের কোনো কোচ, হতে পারে কোনো সেলিব্রিটি, হতে পারে যে কেউ যারা লাইফে অ্যাটলিস্ট কোনো হার্ডশিপ পার করে এসে এবং কোনো মানুষকে এখন ইনফ্লুয়েন্স করতেছে, কোনো একটা অ্যাচিভমেন্ট আছে। অ্যাচিভমেন্টে লেসে এই 4টা জিনিসের ভিতরে হেলথ হোক, ওয়েলথ হোক, ক্যারিয়ার, রিলেশনশিপ, এই এই 4টা যে কোনো জায়গায় সে অনেক ভালো এক্সেল করছে, এখন মানুষকে ইনফ্লুয়েন্স করে। আমরা এরকম মানুষদেরকেও নিয়ে আসবো যাদের সাথে আমরা একটু তাদের লাইফস্টাইল, তাদের হার্ডশিপ, তাদের সাকসেস নিয়ে একটু ডিপলি ডিসকাস করব। এবং আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে হাউ টু স্টে ফিট অ্যাজ এ কাপল। আমাদের কাছে অনেক কাপলরা রিচ আউট করে অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে, যে হয়তো এদের মধ্যে একজন মোটিভেটেড থাকে, আরেকজন মোটিভেটেড থাকে না, অথবা তাদের টাইমিং মিলে না, ওর দেখা যাচ্ছে যে অনেক ধরনের রিজনস থাকে ওদের মধ্যে, যে ওরা ফিট থাকতে চাচ্ছে বাট কোনো কারণে হয়ে উঠছে না। কারো বাচ্চা থাকছে, তাদেরকে টাইম দিতে হচ্ছে, কারো ফ্যামিলিকে টাইম দিতে হচ্ছে। সো সব মিলায় দেখা যাচ্ছে যে তারা ফিট থাকতে চাইলেও হয়তো তাদের কাছে এনাফ নলেজ থাকছে না, আর প্রসেসটা জানে না। সো আমরা ওটা নিয়েই বেসিক্যালি আজকে ডিসকাস করব। রাইট। সো মানুষ 3টা রিজনে স্টাক হয়ে থাকে। হ্যাঁ, প্রথম যে রিজনে স্টাক হয়ে থাকে সেটা ল্যাক অফ নলেজ। মানুষ জানে যে কোথা থেকে শুরু করবে এক্সারসাইজ বা নিউট্রিশন, তাদের জন্য কোনটা দরকার, এবং একই সাথে এটা নট অনলি দ্যাট, কীভাবে স্লিপটাকে অপটিমাইজ করবে, কীভাবে টাইম ম্যানেজ করবে। সো বেসিক্যালি সেটা হচ্ছে যে ল্যাক অফ নলেজ। আরেকটা হচ্ছে কি, মানুষ যেটা নিয়ে স্ট্রাগল করে সেটা হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি। মেবি তারা কিছু জিনিস জানে কিন্তু সেইটা নিয়ে তারা আগাইতে পারে না, তাদের কনসিস্টেন্সি থাকে না, ডিসিপ্লিন মেনটেন করতে পারে না। এবং লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে দুইটাই, তা একই সাথে নলেজে স্ট্রাগল করে, একই সাথে কনসিস্টেন্সি স্ট্রাগল করে। যখন আমরা কাপলদের নিয়ে কথা বলবো, কাপলদের ফিটনেস নিয়ে কথা বলবো, আমাদের উদাহরণও দিব যে আমরা কীভাবে মেনটেন করি, কারণ আমাদেরও কিন্তু স্ট্রাগল করি। জাস্ট বিকজ আমরা কোচ তার মানে এই না যে আমাদের কোনো স্ট্রাগল নাই, আমাদের অনেক স্ট্রাগল আছে, সেটা নিয়ে কথা বলবো। এবং আমরা যে ক্লায়েন্টদের সাথে কাজ করি, যারা কাপল ছিল আমাদের সাথে কাজ করছে এতদিন, অথবা এখন কাজ করে, অথবা যারা রিচ আউট করে, তারা স্পেসিফিক কোন কোন প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে এবং সেগুলো আমরা কীভাবে সলভ করি, সেখান থেকে আমরা 3টা থেকে 4টা মেন অ্যাসপেক্ট বের করে সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু এই পডকাস্টগুলো 1 ঘন্টার বেশি করার আমাদের ইচ্ছা নাই, সো আমরা চেষ্টা করব যে বেসিক যে জিনিসগুলো দরকার সেটা নিয়ে আলোচনা করতেছি। রাইট? ওকে, সো আমরা প্রথম থেকে শুরু করি। সো আমাকে এখন এটা বলো যে ধরো অ্যাজ এ কাপল যদি তাদের হেলথ অ্যান্ড ফিটনেসকে প্রায়োরিটাইজ করতে চায় তাহলে কিভাবে করতে পারে? ইন্টারেস্টিং। সো আমার একটা ক্লায়েন্টের গল্প বলি। হ্যাঁ, সো আমি ক্লায়েন্টের নাম বলতেছি না ডেফিনেটলি। সো আমার কাছে রিচ আউট করছে লাস্ট ইয়ার, এবং মেন ব্যাপার হচ্ছে কি হাজব্যান্ড ওয়াইফ দুজনই ট্রেনিং করতে যাই। হ্যাঁ, সো সেইভাবে আমরা কথা বলছি, এবং আমি মেয়েটাকে আগে থেকে চিনি। এবং আমাকে যখন রিচ আউট করছে, ওর যে প্রবলেম সেটা হচ্ছে যে ওর পিসিওএস আছে, থাইরয়েডের ইস্যুস আছে, এবং একই সাথে অনেক ওয়েট বেশি। আমি বলতেছি মানে 30-40 কিলো ওয়েট বেশি। হ্যাঁ, এবং অলরেডি ওরা বেবি নিতে চায়, কিন্তু ডক্টর বলে দিছে যে তাকে ওয়েট কমাতে হবে, না হলে অনেক কমপ্লিকেশন হবে। এবং আমি হাজব্যান্ড ওয়াইফ দুজনের সাথে কথা বললাম, দুজনই ট্রেনিং শুরু করলো। হ্যাঁ, আমি অনলাইন ট্রেনিং করাচ্ছিলাম এবং দেখলাম যে মেয়েটার জন্য ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ছেলেটার জন্যে মানে ওর হাজব্যান্ডের জন্য এতটা ইম্পর্টেন্ট না, খুব বেশি ওয়েট লস করতে হবে না। সো দুজনের মোটিভেশনে কিন্তু ডিফারেন্ট। আলটিমেটলি 3-4 মাস পরে দুজনে কিন্তু রেজাল্ট আসতেছিল। তো ওদের লাইফে অনেক রকমের প্রবলেম আসতেছিল, ফ্যামিলিতে কেউ মারা যাচ্ছিল, অথবা তারা কিছু মনে কোনো ট্রিপে গেল, হঠাৎ করে ফিরে এসে আবার মেনটেন করতে কষ্ট হচ্ছে। সো আমি দেখলাম কি উইদিন 4 মাস পরে হাজব্যান্ডটা আমাকে বলতেছে যে ভাইয়া আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ, আমার ওয়াইফ এখন কন্টিনিউ করবে। এবং তখন আমি যেটা দেখলাম যে ওর ওয়াইফ মানে যে মেয়েটা আমার কাছে রিচ আউট করছে, ও কিন্তু চেষ্টা করতেছে কিন্তু আগের মতো মোটিভেট থাকতেছে না। কারণ এইখানে কিন্তু দুজন যখন আসছিল, দুজন মিলে একই সাথে প্রায়োরিটাইজ করতেছিল ব্যাপারটা, কিন্তু যখন একজনের ওই মোটিভেশনটা নাই ছেড়ে দিল, আর একজনও কিন্তু স্ট্রাগল করা শুরু করছে। সো প্রথম জিনিসটা আমার মনে হয় মানে কাপলরা যখন ফিট থাকতে চায় সেটা হচ্ছে কি এটাকে প্রায়োরিটির একটা অংশ তৈরি করা। সো আমাদের লাইফে অনেক রকম প্রায়োরিটি আছে, রাইট? একটা হচ্ছে যে আমরা জব করবো, মেবি উইল মেক মানি, মেবি ফ্যামিলি, বাট থিঙ্ক অ্যাবাউট দিস, নো ম্যাটার হাউ মাচ মানি ইউ মেক, নো ম্যাটার হাউ গুড রিলেশনশিপ হ্যাভ, ওদের ভালো ফ্যামিলি থাকুক, কেউ যদি হেলদি না থাকে এগুলো কোনো কিছু এনজয় করা যায় না। এবং যে এনার্জি আমরা ফ্যামিলি মেনটেন করার জন্য, তা টেক কেয়ার করার জন্য দিই, এবং টাকা পয়সা ইনকাম করার জন্য হোক, জবের জন্য, বিজনেসের জন্য দিই, তাহলে কিন্তু পসিবল হয়ে ওঠে না যে ওই এনার্জিটা ওখানে দেওয়া পসিবল হয় না। ঠিক আছে? সো আমার মনে হয় যে প্রথম জিনিসটা সেটা হচ্ছে কি দুইজনকে একই সাথে প্রায়োরিটাইজ করা হেলদি থাকার জন্য।
রাইট? এবং সেইখানে কিন্তু যখন যখন সে প্রায়োরিটি দেওয়ার জন্য রেডি থাকলো, প্রথম দিকে আসলো, আমার মনে হয় প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে যে দুজনে এইটা নিয়ে ডিপলি ডিসকাস করে, যে কমিউনিকেশন পার্ট, যে আমরা এখন থেকে দুজনে একসাথে কাজটা করব। হ্যাঁ, সো এখানে প্রথম জিনিসটা নিয়ে আমরা স্ট্রাগল করা সেটা হচ্ছে ডায়েট। সো এখানে তুমি এক্সপার্ট নাইমা, তুমি নিউট্রিশনে কাজ করো, সো তোমার কি মনে হয় কাপলরা যখন মনে করো হেলদি থাকার চেষ্টা করে, এই ডায়েটের প্রায়োরিটাইজেশনের ব্যাপারে হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট? আচ্ছা, সো একটা প্রবলেম যেটা আমি বেশি নোটিস করি, একজন যখন মেনটেন করে তখন দেখা যাচ্ছে যে সে ঠিকমতো ডায়েট করছে, কিন্তু ওই যে তার পার্টনার যেহেতু ডায়েট করার ট্রাই করছে না, ওর এত মেনটেনেন্সে নাই, সো সে হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খাচ্ছে যেটা যে এখন মেনটেনেন্সে আছে তা সে খেতে পারবে না, ওর খেতে চাচ্ছে না। তো দেখা যাচ্ছে যে সামনে থাকার কারণে বা তার পার্টনার খাওয়ার কারণে কিন্তু মনে হচ্ছে যে না একটু খাই, সমস্যা নাই। তো এটা কিন্তু আমারও পার্সোনালি হয়। যেমন আমি যখন তোমাকে দেখতাম, আমি কিন্তু অলওয়েজ সন্ধ্যায় খেয়ে ফেলতাম। আমি তোমাকে যখন দেখতাম যে তুমি রাতে খাচ্ছ, আমার আবার খেতে ইচ্ছা হতো। সো দিস ইজ এ রিয়েল প্রবলেম। এই স্ট্রাগলটা অনেকে ফেস করে। আরেকটা জিনিস হচ্ছে যে দেখা যায় যে হ্যাঁ, একজন মোটিভেটেড, সে ডায়েট একভাবে মেনটেন করবে, ওর তাকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, কিন্তু তার পার্টনারের কোনো গাইডলাইন নাই, ওর সে হয়তো বাইরে খাওয়ার প্রেফার করে, ওর তার জন্য আলাদা করে খাবার বানাতে হচ্ছে। সো এইটাও কিন্তু ডাবল কষ্ট হয়ে যাচ্ছে। সো এই কারণে অ্যাজ এ কাপল যদি একসাথে একটা গোল সেট করা যায়, ওর আরেকজনকে অ্যাটলিস্ট সাপোর্ট দেওয়ার জন্য একটু মেনটেন্যান্সে থাকা যায়, তাহলে কিন্তু ওদের জন্য অ্যাজ এ কাপল ইজিয়ার হয়ে যায় মেনটেন করা। মেক সেন্স। এবং আমি আরেকটা জিনিস দেখছি, আমি এক্সারসাইজের কথা বলি। যেমন এক্সারসাইজের ক্ষেত্রে যেটা হয় যে অনেকে করে কি চিন্তা করে যে আমাদের একই টাইমে এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, আসলে ইটস নট লাইক দ্যাট, যে কাপল হলে কাপল, মানে আমরা অনেক সময় ইউটিউবে দেখি যে ফিট কাপল একসাথে এক্সারসাইজ করতেছে, আমাদের মাথায় একটা এরকম আইডিয়া থাকে যে আমাদের এরকম ট্রেনিং করতে হবে। লেটস থিঙ্ক অ্যাবাউট দিস, কি যদি দুজন জব করে, দুজন কিন্তু এসে কিন্তু টায়ার্ড থাকে, তাদের কিন্তু একই সাথে ওয়ার্কআউট করার সময় হয় না। আমরা যাদেরকে ইউটিউবে দেখি যে অনেক ফিট কাপল এক্সারসাইজ করতেছে, তারা কিন্তু অনেক দিনের প্র্যাকটিসের পরে তারপর ওইখানে গেছে। সো আমরা কি ওটাকে ভিজুয়ালাইজ করি যে আমরা এরকম যখন করতে পারি না, তখন আমরা কিন্তু ওইটা ট্রাইও করি না। আর একটা ব্যাপার আছে সেখানে, যেমন দুজনের এক্সারসাইজ কিন্তু কখনো একরকম হয় না, তাই না? যেমন আমাদের প্রত্যেকের বডি যেমন ডিফারেন্ট, প্রত্যেকের এক্সারসাইজ নিউট্রিশন ডিফারেন্ট হওয়া উচিত, লেটসে কাস্টমাইজড হওয়া উচিত। সো লেটসে একটা মেয়ের জন্য যে এক্সারসাইজ হবে, ডেফিনেটলি একটা ছেলের জন্য সে ধরনের এক্সারসাইজ নাও হতে পারে। সো যখন ডিফারেন্ট টাইপের এক্সারসাইজ করতেছে, একই সাথে এক্সারসাইজ করতে গেলে ওটা মিলে না যখন, তখন হয় কি অনেক সময় আমরা মনে করি আচ্ছা আমি করতে পারবো না, ওই ডিপেন্ডেন্সে চলে আসে। ডেফিনেটলি একজনকে সাপোর্ট করতে হবে, কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে। ইটস এ ট্রিকি থিং, বাট আমার মনে হয় যে একটু ট্রাই করলে পসিবল। ডেফিনেটলি একই সাথে যদি জিমে যাওয়া যায় বা একই সাথে টাইম বের করে এক্সারসাইজ করা যায়, ইটস ফ্যান্টাস্টিক, কেমিস্ট্রি বেটার হয়। এবং এটা স্টাডি দেখা গেছে যখন কাপলরা একসাথে লাগে ওয়ার্কআউট করে, হ্যাঁ, ওইন দ্য সোয়েট টুগেদার, তাদের কিন্তু বন্ডিংও কিন্তু বেটার হয়। সো ডেফিনেটলি খুব ভালো, বাট যদি না হয় এটার উপরে ডিপেন্ডেন্ট থাকা যাবে না। সো ডেফিনেটলি আমি যে প্রায়োরিটাইজেশনের কথা বলতেছি, প্রায়োরিটাইজেশনটা কিন্তু যেমন ইন্ডিভিজুয়ালি হইতে হবে, সেটা দুইজনে একসাথে হইতে হবে। হ্যাঁ, সো লেটসে একজন প্রায়োরিটাইজ করতেছেন হেলথে, তার মানে আরেকজন না, তাকে সাপোর্ট করার জন্য কিন্তু তাকে একটু প্রায়োরিটাইজ করতে হবে, নাহলে কিন্তু হয়ে উঠবে না। এবং এটা কিন্তু শুধু এক্সারসাইজ নিউট্রিশন, এটা হোল লাইফস্টাইল মডিফিকেশনের ভিতরেই। কেউ যদি রাত্রে জেগে থাকে নেটফ্লিক্স দেখে, আর একজন ঘুমা যেতে চায়, এবং ইটস ভেরি কমন আমার ক্লায়েন্টদের ভিতরে। হ্যাঁ, লেটসে হাজব্যান্ড রাত দিকে নেটফ্লিক্স দেখতেছে, কিন্তু আমি লেটসে ওয়াইফকে বলছে যে এই ইউ নিড টু স্লিপ বাই অ্যাটলিস্ট 11 or 12, বাট ওর কিন্তু যেহেতু রুমের ভিতরে টিভিটা চলে, ওর কিন্তু মনে হয় যাচ্ছে আমি একটু দেখি। আমার এরকম একজন ছিল যার হচ্ছে হাজব্যান্ড অনেক লেট করে বাসায় আসে, তো সো দেখা যায় সে লেট করে খাচ্ছে, তো দেখা যায় ওরা লেট করে ঘুমাচ্ছেও। তো এই কারণে ওয়াইফের কিন্তু সন্ধ্যার ভিতরে কাজ শেষ, অ্যান্ড সে এসে ওয়েট করে ডিনারটা তার হাজব্যান্ডের সাথে করবে। তো হ্যাঁ, ইটস আ গুড থিং যে ওরা একসাথে টাইম স্পেন্ড করতে চাচ্ছে, বাট প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর হেলথ অ্যাজ ওয়েল। রাইট, আমার মনে হয় কি নিজে যখন হেলদি থাকা যায় তখন আরেকজনকে সাপোর্ট করা যায়, সেটা নিয়ে আমরা একটু ডিফারেন্টভাবে ডিসকাস করব। আমরা সেকেন্ড সিনারিওতে আসি, যেখানে আমরা লেটসে কারোর বাচ্চা কাচ্চা আছে কোনো কাপলের, খুব ইম্পর্টেন্ট, রাইট? কারণ বাচ্চা থাকলে কিন্তু আমাদের মেন ফোকাস হয়ে যায় যে বেবিদের টেক কেয়ার করতে হবে, বাচ্চারা ফার্স্ট চলে আসে। সেইখানে তোমার কি মনে হয় তারা কি স্ট্রাগল করে? আমার মনে হয় ওরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে বেশি স্ট্রাগল করে, কারণ
দেখা যাচ্ছে যে কাজের পরে ওদের হয়তো কিছু হাউস হোল্ড ওয়ার্কও থাকে, এরপরে আবার বেবিকে টাইম দিতে হচ্ছে। হ্যাঁ, তো ওরা নিজেদের পিছে টাইম দেওয়ার মতো ওই হয়তো এনার্জিটা থাকে না, ওর ওই টাইমটাও থাকে না। হ্যাঁ, সো আমার মনে হয় এখানে সবচেয়ে বড় স্ট্রাগল হচ্ছে টাইম। সো যদি এরকম করতে পারে যে একজন পার্টনার হয়তো কিছুক্ষণের জন্য তার বেবিকে ধরলো, আরেকজন তার হেলথে একটু ফোকাস করবো বা নিজের জন্য টাইম নিল, এরপরে তার শেষ হয়ে গেলে হয়তো আরেকজন, মানে এরকম যদি অল্টারনেট করে পার্টনাররা ওদের বেবিকে দেখে, হ্যাঁ, আই থিঙ্ক ওইটা বেটার। হ্যাঁ, লেটস সে কারোর বাসায় যদি ন্যানি থাকে বা মেড থাকে, দ্যাটস ডিফারেন্ট কেস, ডেফিনেটলি ওইখানে অনেক হেল্প পাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চা যখন ছোট থাকে, টডলার হয়, তা কিন্তু একজন প্যারেন্ট থাকলে কিন্তু তাকে বেশি টেক কেয়ার করা যায় ডেফিনেটলি। বাট আমি যেটা দেখছি, আমি যেমন মনে করো অনেককে বলি, লেটস সে অফিস থেকে আসার পরে দুজনে, হ্যাঁ, বাট হাজব্যান্ড আসলো, অফিস থেকে আসলো, ওই টাইমটা না তার জন্য একটু তাকে তো একটু রেস্ট নিতে হবে। হ্যাঁ, তো ওই রেস্টের টাইমটা জানি ওইটা নিয়ে চিন্তা না করতে না হয়, অথবা কেউ এক্সারসাইজ করতে হয়, তুমি যেটা বলছো। যেমন আমি দেখছি যে আমি বলি যে লেটস সে যেমন আমার আগের ক্লায়েন্টের কথা বলি, ওর যেটা হতো দুজনে কিন্তু ওয়ার্কিং প্রফেশনাল। হ্যাঁ, তো দুজনই যখন অফিস শেষ করে বাসায় আসতো, ডেফিনেটলি একজনকে বাচ্চাকে নিয়ে পড়তে বসাতে হতো, কারণ আমার মনে হয় বাচ্চাটার বয়স 8 কি 10। সো তখন আমি দুজনকে একজনকে বলছি যে হ্যাঁ, আপনি একজন দেখেন ও ওয়ার্কআউট করুক, তারপর আপনি 1 ঘন্টা পরে ওকে দেখেন, তারপরে আর একজন এক্সারসাইজ করুক। এভাবে দুজনের কাছে অল্টারনেটভাবে রেসপন্সিবিলিটি শিফট করে কাজটা করতে হবে, কারণ একজন যদি করতে না পারে, হ্যাঁ, আর একজন যদি সাপোর্ট না করতে না পারি, তাহলে কিন্তু হয়ে উঠতেছে না, তাই না? যেহেতু এইটাকে প্রায়োরিটাইজ করার কথা বলা হচ্ছে, সো এইটাকে আরেকজনকে সাপোর্ট কীভাবে দিতে হবে সেটাও কিন্তু চিন্তা করতে হবে, এবং এটা ডিসকাশন থেকে বেরোয় আসতে হবে যে তুমি কীভাবে করতে চাও, এবং সেখানে আসতেছে যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, রাইট? যেমন আরেকটা জিনিস আমি বলি যে বাচ্চা কাচ্চা ঘুম থেকে ওঠার আগেই এক্সারসাইজ করে ফেলতে, দিস আই থিঙ্ক ফ্যান্টাস্টিক ওয়ে টু গেট দ্য এক্সারসাইজ ডান আর্লি ইন দ্য মর্নিং। তখন কেউ ঘুম থেকে উঠে না, তখন যদি প্যারেন্টসরা উঠে নিজের এক্সারসাইজ করে ফেলে, এবং এক্সারসাইজ কিন্তু এরকম না 2 ঘন্টা করতে হবে, 30 মিনিট ইজ গুড এনাফ। যা 30 মিনিট টাইম না পায়, 20 মিনিটস ইজ গুড এনাফ। হ্যাঁ, যদি 1 ঘন্টা করতে পারে, ফ্যান্টাস্টিক। আরেকটা জিনিস কি, ধরো যদি এরকম হয় যে হ্যাঁ বেবিরা এনাফ ম্যাচিওর, ওর মোটামুটি ওদের সাথে হয়তো অ্যাজ এ ফান ওয়ে, অ্যাজ এ গেম যদি ওদেরকেও পার্টিসিপেট করানো যায়, ইটস এ গুড ওয়ে। হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সেও তার বাবা মার থেকে কিছু শিখলো, রাইট? হ্যাঁ, সো ইট ক্যান বি লাইক এ গেম যে ওদের সাথে হ্যাঁ আমরা একসাথে করি। আমার কি মনে হয় জানো নাইমা, আমার মনে হয় কি বাচ্চাদের দেখা উচিত বাপ মারা এক্সারসাইজ করতেছে। কেন? থিঙ্ক অ্যাবাউট দিস। আমরা যখন ছোট ছিলাম, আমরা কোনোদিন কিন্তু দেখি নাই আমাদের বাবা মা এক্সারসাইজ করে, মেবি হেলদি ফুড খাচ্ছে, মেবি দেখছি হেলদি ফুড খাচ্ছে, মেবি খুবই কনশাস খাওয়া দাওয়ার ব্যাপারে, এক্সারসাইজের ব্যাপারে, একটা তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে। আমরা কিন্তু ছোটোবেলা থেকে যদি সব কিছু এরকম দেখতাম, আমরা কিন্তু ভাবতাম কি এরকমই হইতে হয় আমাদের, কিন্তু ইট উড বি আর ডিফল্ট মাইন্ডসেট আমরা যদি দেখি। সো এখন যেহেতু আমাদের সুযোগটা ছিল না, আমরা কিন্তু সুযোগটা আমাদের নেক্সট জেনারেশনকে দিতে পারি। সেটা হচ্ছে যে বাচ্চা কাচ্চার সামনে যদি এক্সারসাইজ করা যায়, আমি অনেককে দেখছি যে যখন এক্সারসাইজ করে বাচ্চারা কিন্তু কোনো কিছু অর্ডার ফলো করেন, তারা কিন্তু কি করে, মিমিক করে। হ্যাঁ, অর্ডার করলে কিন্তু তুমি এক্সারসাইজ করো, তুমি একটু ইয়ে করো, তাহলে কিন্তু হবে না। ওরা কিন্তু বাপ মার কাছ থেকে যেটা করে সেটা শেখে। সো বাবা মাকে যদি এক্সারসাইজ করতে দেখে, ওরা কিন্তু এটা ফলো করার চেষ্টা করে। তখন আমরা বাচ্চারা আমাদের কাছ থেকে শিখতে পারে যে আমরা কয়েকটা এক্সারসাইজ শেখাতে পারি, বেসিক কিছু এক্সারসাইজ। মেবি আমরা বাচ্চাদের কীভাবে এক্সারসাইজ করাতে হয় এটা নিয়ে আমরা ডিফারেন্ট এপিসোডে আলোচনা করতে পারি। বাট আমার মনে হয় তুমি ঠিকই বলছো, বাচ্চাদের দেখা উচিত, ওদের সাথে ফান হইতে কাজটা করা উচিত। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই যে ডোন্ট মানে ইউজ ইউর কিডস অ্যাজ এক্সকিউজ টু নট ডু ওয়ার্কআউট। হ্যাঁ, সো অনেকে চায়, বাট অ্যাট দ্য সেম টাইম দে ফাইন্ড এক্সকিউজেস অ্যাজ ওয়েল, যে না আমার তো এটা করতে হয়, ওটা করতে হয়, আমার বাচ্চাকে দেখতে হয়। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং, ইউ উইল ফাইন্ড আ ওয়ে। হ্যাঁ, রাইট। আমরা হয় কি, ইটস নট অ্যাবাউট বাচ্চা, আমরা যে এক্সারসাইজ করতে চাই না বা যে হেলদি থাকতে চায় না, হয় কি অনেকেই চাই, লেটস কে হেলদি হইতে চায় না, বাট যখন ইট কামস টু লাইক এ ওয়ার্কিং আউট, লাইক একটু আনকমফোর্টেবল কাজ করা, এক্সারসাইজ করা কিন্তু খুব কমফোর্টেবল কাজ না, তখন নাকি আমরা এক্সকিউজ খুঁজি। এবং আমাদের যদি বাচ্চা কাচ্চা থাকে, বাচ্চা কাচ্চার এক্সকিউজ দিই, যদি জব থাকে জবের এক্সকিউজ দিই, বলি যে আমাদের সোশ্যাল অনেক কাজ থাকে, আমাদের ফ্রেন্ডের দাওয়াত আছে। সো আমার মনে হয় ইটস এ ডিফল্ট মাইন্ডসেট যারা ব্লেম দেয় বা এক্সকিউজ খোঁজে, এবং সেখানে আসতে যে প্রায়োরিটাইজেশন ব্যাপারটা, যে এটা প্রায়োরিটাইজ করা, আমার মনে হয় কি যারা প্রায়োরিটাইজ করতে চাই, আমার মনে হয় কি ইট ক্যান বি এ রিভার্স এক্সকিউজ যে আমাদের বাচ্চার জন্যে আমরা এক্সারসাইজ করব,
ওদের জন্য আমরা হেলদি থাকবো, কারণ আমাদের উপর কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা অনেক ডিপেন্ড করে, তো আমাদের কাছ থেকে শিখে আমরা যদি একটা হেলদি লাইফস্টাইল তৈরি করতে পারি, ওরা ছোটোবেলা থেকে এইটাই ওদের ডিফল্ট লাইফস্টাইল হবে। সো ওরা যখন বড় হবে তারা কিন্তু ওইখান থেকেই শুরু করবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমরা থার্ড সিনারিওতে আসি, সেখানে হচ্ছে আমি এটা খুব সুন্দর স্টোরি বলি। সো আমি একজন কাপলকে চিনি, ডেফিনেটলি আমার জুনিয়র, এবং আমি ওদের অলওয়েজ খুনসুটি খুব, মানে দে আর লাইক অ্যামেজিং কাপল। হ্যাঁ, খুবই ভালো কেমিস্ট্রি আছে দুজনের ভিতরে, এবং ডেফিনেটলি দে গট ম্যারিড বিকজ তারা অনেক রিলেশনশিপে ছিল। ইন্টারেস্টিংলি আমার যখনই দেখা হয়, ওয়াইফটা আমাকে বলে, ভাইয়া ওকে একটু বলেন না একটু ওয়েট কমাতে, ভাইয়া ওকে একটু বলেন না একটু কম খাইতে, ভাইয়া ওকে একটু বলেন না একটু জিমে যেতে আপনার সাথে। হ্যাঁ, এবং আমি ইমিডিয়েটলি ছেলেটার কিন্তু একটু বিরক্তি দেখি, হয়তো প্রকাশ করে না, আমি কিন্তু ধরতে পারি ওর ইমোশন দেখে, ওর চোখ মুখ দেখে আমি কিন্তু বুঝতে পারি যে ও বিরক্ত হচ্ছে। এবং আমি শিওর এটা কিন্তু আমার সামনে বলতেছে না, এটা কিন্তু প্রত্যেকদিনই ওকে বলা হয়, তাই না? সো অনেক সময় আমরা ফ্যামিলিতে পার্টনাররা কিন্তু আরেকজনকে জাজ করি চেঞ্জ করার জন্য, ভালো চাই মেবি, ডেফিনেটলি আমি ছেলেটা ডেফিনেটলি ওভারওয়েট, আই ক্যান সি দ্যাট, এবং ওর অনেক ফিজিক্যাল স্ট্রাগল আছে, অনেক হেলথ ইস্যুস আছে, আমাকেও শেয়ার করছে, আমি জানি। কিন্তু অনেক সময় কি আমরা যখন পার্টনারের ভালো চাই, আমরা করি কি ইন্সপায়ার করার বদলে আমরা জাজ করে ফেলি, এবং সেইখানে যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে যে আমরা নিজেকেও তো অনেক জাজ করি অলরেডি, নিজে অনহেলদি থাকার জন্যে, ওয়েট কমাতে না কমানোর জন্যে, ইনডিসিপ্লিন থাকার কারণে। আমার কাছে একজন এরকম আসছিল, সো সে অলওয়েজ হচ্ছে তার পার্টনার থেকে দেখা যেত যে কিছুটা বডি শেমিং করতো পার্টনার। হ্যাঁ, তো ওইখান থেকে হচ্ছে সে নিজের বডি নিয়ে লেস কনফিডেন্ট ফিল করতো অ্যান্ড চেঞ্জ হতে চাইতো। তার কিন্তু কোনো প্রবলেম নাই তার বডি নিয়ে, শি ইজ টোটালি হ্যাপি উইথ ইট। হ্যাঁ, বাট দেখা যেত ওই পার্টনার বারবার এরকম এক একটা কথা বলতো, বা তার বডি পার্টস নিয়ে অনেক কিছু বলতো যে তুমি এইটা নিয়ে কিছু করো, বা এক্সারসাইজ করো, অর তুমি কোনো খাওয়া দাওয়া করো, সো কিছু একটা বলতো আর কি। সো যেটাতে সে আরও মেন্টালি স্ট্রেসড আউট হয়ে যেত। সো পার্টনার যদি এরকম ওয়ার্ডস ইউজ করে যেটা আরও ডিমোটিভেটিং, সেটা কিন্তু আসলে খারাপ। আমার প্রথমে যেটা করা উচিত, ডিসকাস করা উচিত একটু অবজেক্টিভলি পার্টনারের সাথে, এবং বসে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে, এটা আমাকে হার্ট করতেছে। অধিকাংশ টাইমে যখন আমরা পার্টনারের কাছ থেকে জিজ্ঞাসা পাই, এগুলো এরকম কথাবার্তা শুনি, আমরা করি কি এটা নিয়ে আমরাও কিন্তু উল্টাভাবে জোরে কথা বলে ফেলি বা জাজ করে ফেলি। হ্যাঁ, এটা কিন্তু আমার ভিতরে অনেকবার হয়েছে, তাই না? যে আমরা মনে করো বলছো জোরে, এটা কিন্তু হয়, অধিকাংশ কাপলের ভিতর হয়, কিন্তু কিন্তু তুমি দেখবা কিন্তু আমি কিন্তু অলওয়েজ বলি যে হেই এটা কিন্তু ইটস কনসিয়াস ব্যাপার, আমরা বুঝতে পারি যে এটা নেগেটিভ ইমোশন তৈরি করতেছে, তখন আমি বলি যে হেই লেটস টক অ্যাবাউট দিস, তুমি আমাকে বলো অনেকবার। সো আমার মনে হয় যেহেতু পার্টনার কাছ থেকে যেগুলো শুনি, তাকে প্রথমে বোঝানো উচিত যে এইটা হার্ট করতেছে, এবং নিজেও একটু কনসার্ন হওয়া উচিত। অনেকে কিন্তু এরকম হয়, মেবি তার হেল্প দরকার আছে, বাট হয় কি নিজে অনেক সময় কেয়ারফুল না। যেমন কারো যদি হেলথ ইস্যুস থাকে, কারো যদি একটু ওভারওয়েট থাকে, কারো যদি, এটা কিন্তু কনসার্নিং, আমাদের ফ্যামিলির মানুষজন স্পেশালি আমাদের পার্টনাররা কিন্তু এটা নিয়ে টেনশন করে। হ্যাঁ, কারণ উই লাভ আওয়ার পার্টনার্স। তখন হয় কি আমরা ওইখান থেকে, এটা কিন্তু আমার বাবা মারাও করে, ভালোভাবে বলতে চাই কিন্তু রাগ করে বলে ফেলে, অথবা আমার মনে হয় যে জাজ করতেছে। সো আমার মনে হয় কি ডোন্ট টেক ইট অ্যাজ এ লাইক এ ক্রিটিসিজম, টেক ইট অ্যাজ এ ফিডব্যাক, এবং একই সাথে তার সাথে এটা যদি খুবই ক্রিটিসিজমের জায়গা থেকে বলে, তার সাথে এটা কমিউনিকেট করা, এবং যারা এই কাজটা করতে চায়, লেটসে কেউ তার পার্টনারকে হেল্প করতে চায়, কেউ তার পার্টনারকে লেটসে তার সিরিয়াস হেলথ ইস্যুস আছে, তার ওয়েট কমাতে হবে বা তার ওয়েট গেইন করতে, হোয়াট এভার দ্যাট ইজ, হ্যাঁ, তাকে হেল্প করতে চাই, আমি বলি কি তাকে প্রথমে ইন্সপায়ার করা, না তাকে জাজ করা। কারণ আমরা যখন মানুষকে জাজ করি তাকে কিন্তু হেল্প করতে পারি না, তাকে কিন্তু ভালোবাসতে পারি না। অনেক সময় নিজেকে যখন জাজ করি, নিজেকে কিন্তু হেল্প করতে পারি না, নিজেকে ভালোবাসা যায় না। সো ওইখানে যেটা করা উচিত, প্রথমে আগে নিজে কিছু শুরু করা। আমি অনেককে দেখি যে সে নিজে কোনো কিছু করে না, কোনো হেলদি লাইফস্টাইলে নাই, যেহেতু প্রত্যেকের বডি ডিফারেন্ট, প্রত্যেকের ডিফারেন্টভাবে বিভিন্ন ইস্যুস আসতে পারে। তার পার্টনার যদি কোনো হেলথ ইস্যুসের ভিতর যায়, তাদেরকে আমরা বলি তুমি এটা করো না কেন, সেটা করো না কেন। হ্যাঁ, বাট হয় কি আমাদের আশেপাশে যেরকম মানুষজন থাকে আমরা কিন্তু ওই রকমই হই অ্যাকচুয়ালি, তাই না? থিঙ্ক অ্যাবাউট দিস। আমি যদি, যেমন আমি কিন্তু মনে আছে যে তুমি আমাকে বললা যে আমি রাত্রে খাইতাম, তোমারও খাইতে ইচ্ছা করতো, এখন আমি খাই না, তোমারও খাইতে ইচ্ছা করে না। হ্যাঁ, সো হয় কি নিজে কিছু শুরু করা, নিজে একটু ইন্সপায়ার্ড ফিল করে নিজের ওই এক্সাম্পলটা সেট করা, যাতে আমরা পার্টনারকে ইন্সপায়ার করতে পারি, তাকে আনতে পারি। হ্যাঁ, যেমন আমি অলওয়েজ মানুষকে বলি, লেটসে তুমি তোমার পার্টনারকে চেঞ্জ করতে চাও, তুমি ওকে তুমি করতে চাও, তুমি একটু শুরু করো কিছু, তারপরে ওকে ইনভাইট করো,
একটা এমন জায়গা পৌঁছানো যে নিজে যাতে তাকে দেখে তার পার্টনার ইন্সপায়ার্ড হয়, আচ্ছা ও করতেছে, লেটস ডু ইট। কারণ কেউ যদি হেলথ ইস্যুজের ভিতর থাকে তার কিন্তু মাথায় আছে, সে কিন্তু জানে, সে কিন্তু স্ট্রাগল করে ইন্টারনালি যে আমার এটা ঠিক করতে হবে, বাট সে রাইট সাপোর্ট পায় না। সো ওই সাপোর্ট সিস্টেমটা আমাদের আগে নিজে হইতে হবে। নিজেকে সাপোর্ট না করলে আমরা একজনকে সাপোর্ট করতে পারবো না। তো নিজে যখন ওই স্ট্রাগলের ভিতর দিয়ে যাই, একটা আনকমফোর্টেবল কাজ করা, ডিসিপ্লিন মেনটেন করা, ঠিকমতো খাওয়া, এক্সারসাইজ করা, ইটস নট দ্যাট ইজি, ইটস কাইন্ড অফ আনকমফোর্টেবল শুরু করলে। তখন হয় কি, আমাদের যাদের কাছে আরও কঠিন তাদের কাছে মনে হচ্ছে ও করতে পারলে আমিও করতে পারবো। তো পার্টনারের সাথে মানে পার্টনারের উপর চাপায় না দিয়ে বি দেয়ার বেস্ট ফ্রেন্ডস। তো তাহলে মানে একসাথে যে কোনো একটা গোল সেট করে ওর প্ল্যানিং করে ওর মানে নিজে নিজে একজন ইন্সপিরেশন যদি হতে পারে, আই মিন দ্যাটস গোয়িং টু ওয়ার্ক। আর একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা একই সাথে লেসে কাউকে হেল্প করতে চাই, দুজনে মিলে কোনো জিমে জয়েন করা, কোনো পার্সোনাল ট্রেনার হায়ার করা একই সাথে, অথবা কোনো মার্শাল আর্ট ক্লাসে ভর্তি হওয়া, কোনো ড্যান্স ক্লাসে ভর্তি হওয়া, নতুন কোনো অ্যাক্টিভিটির ভিতর যাওয়া। এটা যে অলওয়েজ এক্সারসাইজ, হার্ডকোর এক্সারসাইজ করতে হবে, এবং এটা নিয়ে পার্টনারকে যে ভালোভাবে বুঝতে পারে সে কী পছন্দ করে কী পছন্দ করে না, তখন হয় কি আমরা ওইভাবে কাজ করতে পারি। মেবি কেউ এক্সারসাইজ জিমে যা পছন্দ করে না, মেবি কোনো স্পোর্টস পছন্দ করে, মেবি দুজনে মিলে কোনো কিছু করা শুরু করতে পারে। লেটসে তারা কোনো সুইমিং ক্লাসে ভর্তি হতে পারে, দ্যাট উড বি ফান, রাইট? একসাথে দুজন সুইমিং করলো, মেবি কোনো ড্যান্স ক্লাসে ভর্তি হলো, কারণ কোনোভাবে তো অ্যাক্টিভ থাকতে হবে। অথবা খাবারের ব্যাপারটাতে আসি, লেটসে আমি চাই যে মনে করো আমার পার্টনার ঠিক মতো খাওয়া দাওয়া করুক, তাহলে আমার খাবারটা ঠিক করতে হবে। সো যেটা হলো কি, লেটসে আমি চাই যে আমার পার্টনার ঠিক মতো খাওয়া দাওয়া করুক, একটু ফাস্টফুড থেকে সরে আসুক, একটু হেলদি ফুড, হোল ফুড চুজ করুক। তখন হবে কি, আমি যাতে নিজে ওই ফুডগুলা কম খাওয়া শুরু করি। কারণ আমার দুজনে যদি একসাথে বের হই, আমরা যদি আমার লাগে হাজব্যান্ড বা ওয়াইফকে বলি যে তুমি এটা খাও না, কিন্তু আমি নিজে এটা খাচ্ছি, তখন কিন্তু হয়ে উঠবে না, তাই না? এবং আমরা যখন দাওয়াতে যাচ্ছি, এবং অনেক সময় কিন্তু যারা সিরিয়াস ইস্যুতে আছে, যারা মনে করো খুব হাই ব্লাড প্রেশার আছে, অথবা যাদের কোলেস্ট্রল ইস্যুজ আছে, তাদের কিন্তু অনেক চিন্তাভাবনা করে খাবার চুজ করতে হবে। তো ওই খাবারগুলো যাতে আমরা বাসায় তৈরি না করি, বাসায় জিনিসগুলো না আনি, হ্যাঁ, কারণ আমরা কিন্তু পার্টনার দ্বারা হাইলি ইনফ্লুয়েসড হই আমাদের লাইফে, হ্যাঁ। এবং নট শুধু ফিজিক্যালি, আমরা কিন্তু আমাদের চিন্তাভাবনা, কথাবার্তা থেকে অনেক ইনফ্লুয়েসড হয়। আমরা যেভাবে আমাদের বিহেভিয়ার আছে, আমরা যেভাবে লাইফস্টাইল লিড করি, আমার যে ধরনের জিনিস দেখি বা শুনি, এটা কিন্তু আমাদের পার্টনারের উপর একটা হিউজ প্রভাব আছে। সো আমি এখানে যেটা বলি, প্রথমে নিজেকে চেঞ্জ করা, নিজে ইন্সপায়ার্ড হওয়া, নিজেকে একটু ডিসিপ্লিন করা, যাতে আমরা ওই ইন্সপিরেশনের জায়গা থেকে তাতে ইনভাইট করতে পারি, যাতে সেও কাজটা শুরু করে। লেটস টক অ্যাবাউট লাইক আমরা এই যে আলোচনা করলাম এতক্ষণ, আমরা কি টেকওয়েজ দিতে পারি আমাদের অডিয়েন্সকে এই আলোচনার ভিতর থেকে? ফার্স্ট অফ অল, নিজেদের হেলথকে প্রায়োরিটাইজ করতে হবে। সো হ্যাঁ, ডেফিনেটলি আমার পার্টনার, ফ্যামিলি সবাইকে টাইম দিতে হবে বা তাদের জন্য কিছু করতে হবে, বাট নিজে যদি ঠিক না থাকা যায় তাহলে আলটিমেটলি কিন্তু কাউকে দিতে পারবে না। ঠিক আছে? ওই যে একটা সেইং আছে না, ইউ ক্যানট পোর ফ্রম অ্যান এমটি কাপ। সো ইটস সেম থিং, যদি নিজে হেলদি না থাকে, নিজের টেক কেয়ার না করে, তাহলে কিন্তু আরেকজনের প্রপার টেক কেয়ার করতে পারবে না, অলওয়েজ এক্সস্টেড ফিল করবে, যেটা অনেকের হয়। স্পেশালি আমি যত মম বা এরকম ম্যারিড কোনো মেয়ের কথা শুনি যে অলওয়েজ বাসায় সব কিছুর ব্যাপারে রেসপন্সিবল থাকে, তাদের ক্ষেত্রে অনেক শুনি অলওয়েজ এক্সস্টেড ফিল করে, কারণ তারা তাদের পছন্দের জিনিসও করে না, তারা অলওয়েজ অন্য কাউকে অন্য কারোর জন্য কিছু করেই যাচ্ছে। সো নিজের হেলথকে আগে প্রায়োরিটাইজ করতে হবে। সো 1 ঘন্টা না হোক, 2 ঘন্টা না হোক, অ্যাটলিস্ট 30 মিনিটস, আর তাও যদি পসিবল না হয় 10-15 মিনিটস অ্যাটলিস্ট করুক। সো নিজের হেলথকে প্রায়োরিটি দেওয়া। এবং সেকেন্ড হচ্ছে যে আমার মনে হয় যে লেসে কোনো কাপল যদি চাই যে আমরা এখন থেকে হেলদি থাকবো, দুজনে মিলে একটা সলিড প্ল্যান তৈরি করা। একটা সুন্দর কথা আছে যে a goal is supposed to have a deadline. When a goal doesn't have a deadline, it's just a wish. লেটস সে আমরা কেউ চিন্তা করলো যে দুজন মিলে আমরা ওয়েট লস করবো, আমরা হেলদি থাকবো, তখন হবে কি একটা সেট করা যাচ্ছে, আমরা 3 মাসের এত গোল, তুমি এত ওয়েট কমাবা, আমি এত ওয়েট কমাবো, বা আমরা 1 বছরের একটা গোল সেট করতে, একটা লং টার্ম গোল। সো আমি মনে করি মানুষের একটা গোল থাকা উচিত, একটা লং টার্ম ভিশন গোল, 5 to 10 ইয়ার্স আমরা কোথায় থাকতে চাই, দেখতে চাই নিজেকে, হেলথ, ফিটনেস, আমাদের ক্যারিয়ার, রিলেশনশিপ সব কিছু। এবং একই সাথে একটা শর্ট টার্ম গোল 6 to 12 মান্থসের একটা গোল সেট করা। এবং এটা নিয়ে দুজনে একসাথে বসে
এটাকে লেসে ডায়েরিতে লিখে রাখা এবং একই সাথে ঠিক করে যাচ্ছে তুমি কতটুকু করবা, আমি কতটুকু করবো, বা কিভাবে আমরা কোথায় জয়েন করতে পারি জিমে, অথবা কোনো ক্লাসে জয়েন করতে পারি, সুইমিং ক্লাসে, অথবা আমরা কিভাবে ব্যাপারটাকে দুজনকে সাপোর্ট করতে পারি, এই কমিউনিকেশনটা বিল্ড করা। সো প্রথমটা হচ্ছে প্রায়োরিটাইজ করা। হ্যাঁ, সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে লেটসে কারোর যদি বেবি থাকে, এই রেসপন্সিবিলিটিটাকে ভাগ করে নেওয়া। কখন আমরা বাচ্চাকে দেখবো যে তার একজন তাদের নিজের জন্য টাইমটা বের করতে পারে, স্পেশালি যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের কিন্তু একটু নিজের জন্য টাইম দরকার আছে, তাই না? যাদের বাচ্চা কাচ্চাকে ডেফিনেটলি দেখাশোনা করতে হবে, স্পেশালি ছোটো বাচ্চা কাচ্চা থাকলে। কিন্তু দুজনে যদি বাচ্চা কাচ্চা দেখতে এক্সস্টেড হয়ে পড়ে তাহলে কিন্তু কেউ কিছু করতে হয়। সো একজন দেখবে, যখন একজন দেখবে তখন আরেকজন নিজের জন্য টাইম দেবে, এক্সারসাইজ করলো, তখন আরেকজন পরে এসে টেক কেয়ার করলো, তখন সে গেল। এইভাবে যদি আমরা রেসপন্সিবিলিটিস ভাগ করে নিতে পারি, এবং একই সাথে মেবি যাদের এরকম সুযোগ নাই, মেবি তারা কোনো মেড বা কোনো ন্যানি হায়ার করতে পারে যাতে নিজের জন্য টাইম বের করতে পারে, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। থার্ড হচ্ছে যে পার্টনারকে ইন্সপায়ার করা। সো পার্টনার যদি কোনো গোল অ্যাচিভ করতে চায় ওর তাদের নিজেদের হেলথে টেক কেয়ার করতে চায়, ডেফিনেটলি তাকে মানে ফিডব্যাক দিচ্ছে ফাইন, বাট জাজ না করে অ্যাটলিস্ট ইন্সপায়ার যাতে করুক। এবং ইন্সপায়ার করার ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, নিজেকে আগে একটু চেঞ্জ হইতে হবে। নিজেকে চেঞ্জ করা গেলে তখন আমরা মানুষকে তখন ইন্সপায়ার করতে পারবো। এবং তুমি যেটা প্রথমে বলছো, উই কান্ট পোর ফ্রম দ্য এম্পটি কাপ, এইখানেও সেটা সত্যি যে নিজে ওই ইন্সপায়ারেশনের জায়গাটা সেট করা এবং তাদের আরেকজনকে ইনভাইট করা যাতে সেও কাজটা করতে পারে, রাইট? সো আমরা 3টা মেজর সিনারিও এবং সেখানে আমরা কীভাবে একজনকে হেল্প করতে পারি এটা নিয়ে আলোচনা করলাম। এখন ডু ওয়ান্ট টু টক অ্যাবাউট যে আমরা কীভাবে হেলদি থাকি, আমরা আমাদের পার্সোনাল স্টোরি, আমরা কীভাবে একজনকে সাপোর্ট করি। ইয়া শিওর। সো দেখা যায় যে আমাদের দুইজনের ফিটনেস গোল যেটা দুইজনেরটা ডিফারেন্ট, অনেক সময় আমাদের টাইমিং মিলে না, ওর আমাদের হ্যাবিটও অনেকটা ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের ফিল্ড অফ ওয়ার্ক অনেকটা সিমিলার, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস ডিফারেন্ট। তো দেখা যাচ্ছে যেমন তোমার টাইমের সাথে আমার টাইম মিলে না, আমি নিজের মতো গিয়ে ওয়ার্কআউট করি, বাট আমি অনেক সময় ট্রাই করি যে তুমি যখন জিমে যাচ্ছ বা তুমি থাকো ওই সময় যাতে আমি থাকি। যেমন তোমার এক্সপার্টিস যেটাতে ফিটনেসে, সো আমি তোমার কাছ থেকে ওয়ার্কআউট রিলেটেড হেল্পগুলো নিচ্ছি, তুমি আমার রুটিনটা দেখো। তো এই জিনিসগুলো করা হচ্ছে। তারপরে আমার যেমন নিউট্রিশনে এক্সপার্টিস, দেখা যাচ্ছে ফুড রিলেটেড যত কিছু আমি ওগুলা ইউজুয়ালি দেখি। সো তারপরে দেখা যায় যে কোনো জিনিসে যখনই আমাদের একটা সাপোর্ট দরকার হচ্ছে, তো আমরা ওটা দুজনের সাথে কমিউনিকেট যেমন করি। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস আমি যেটা অ্যাড করবো যে তোমার যে ফিডব্যাক ওর ধরো আমি এই বাসায় আসার পর মুভ করার পরে যেটা নিয়ে স্ট্রাগল করি, আমার মোটিভেশন ছিল না, বলবো মোটিভেশন ছিল না মানে আমার ইচ্ছা করতো না, আর আমার অ্যাডজাস্ট হইতে যেরকম টাইম লেগে যাচ্ছিল, আমি ওয়ার্কআউট করতে যেতাম না। তুমি আমাকে বারবার বলতো যে তুমি ওয়ার্কআউট করতে যাও, ভালো লাগবে, কিন্তু আমার ওই যে যাবো যে ওইটাই ইচ্ছা করতো না। আমি যেটা দেখছি, তুমি যখন মনে করো 6 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, তুমি যেমন আমরা বিয়ের আগে আমাদের আগের লাইফে, ঠিক আছে, যখন আমরা রিলেশনশিপে ছিলাম তখন কিন্তু তোমাকে আমি অনেক ইন্সপায়ার্ড দেখছি। তুমি এক্সারসাইজ করতে আসতা সকালবেলা 7টার দিকে, আমরা একসাথে ওয়ার্কআউট করতাম, তুমি যে আবার তোমার কাজে বসতা, তখন তুমি ডেফিনেটলি তোমার জব ছিল, তখন কিন্তু তোমাকে আমি অনেক ইন্সপায়ার্ড দেখছি কাঁদতা। হঠাৎ করে যখন তুমি বিয়ের পরে আমি দেখলাম তুমি স্ট্রাগল, তুমি যাচ্ছ না জিমে, বাসায় থাকো, তুমি কাজ করতেছো, এবং আমি দেখলাম যে তোমার কিন্তু এনার্জিটা আস্তে আস্তে যেটা ছিল ওই মোটিভেশনটা কমে যাচ্ছে। এবং আই ওয়াজ রিয়েলি ওয়ারিড যে এরকম কেন হচ্ছে। এটা আমি তোমাকে পুশ করতাম, কিন্তু পরে যে বুঝলাম যে তোমার এইখানে এসে অ্যাডজাস্ট হতে টাইম লাগতেছে, যার কারণে তুমি ওইখানে ফোকাস করতে পারতেছো না। সো প্রথম দিকে আমি পুশ করতাম, যে বললাম অনেক পুশ করি। এরপরে যেটা হয়েছে যে আমি বুঝলাম যে আচ্ছা তোমার প্রেসে তোমাকে গ্রো করতে, এখন তুমি অনেক অনেক কেয়ারফুল, অনেক রেগুলার জিমে যাচ্ছ, এক্সারসাইজ করতেছো, এবং তোমার এক্সারসাইজ করার সময় তুমি মাঝে মধ্যে আমাকে বলো যে আজকে আমার সাথে এক্সারসাইজ করো। সো আমি তোমাকে ওই টাইমটা দিছি মাঝখানে। হ্যাঁ, সো আমি দেখি যে মনে করো তোমার নিজের যখন আগ্রহ হয়েছে তখন মনে করো আমি তোমাকে হেল্প করতে পারতেছি। সো এইখানে টেকওয়ে সেটা আমি যেটা বুঝছি আমার এক্সপিরিয়েন্স থেকে, সে প্রত্যেকেই কিন্তু তার নিজের হেলথ অ্যান্ড ফিটনেস একটু কনসার্ন আছে। হ্যাঁ, তো তাকে ডেফিনেটলি বলতে হবে, খুব বেশি বললে লাভ নেই, কারণ তার কিন্তু মাথায় ঘুরতেছে। সো তোমাকে মনে করো আরেকজনকে টাইম দেওয়া। সো আমি তোমাকে টাইম দিছি যে আমার কাছে হেল্প চাইতে, তুমি যখন আবার হেল্প চাইছো আমি তোমার প্রোগ্রাম তৈরি করে দিছি, তোমাকে বলছি এটা ওয়ার্কআউট করো, তুমি এগুলো করছো। সো তখন মনে করতো তখন আমার মনে হচ্ছে না ঠিক আছে, বাট আমি যখন নিজের থেকে বলা শুরু করছিলাম ইট ওয়াজেন্ট ওয়ার্কিং। আরেকটা জিনিস যেটা নিয়ে মনে করো আমি স্ট্রাগল করতাম তুমি আসার আগে, সেটা হচ্ছে যে আমার খাবার নিয়ে। সো আমি নিজে একা থাকি লাস্ট
1 বছর 4 মাস হলো, রাইট? আমি বিয়ের আরও 8-9 মাস আমি একা ছিলাম। সো আমি যেহেতু মার সাথে থাকতাম, আমার ওইখানে ডেফিনেটলি প্যারেন্টসের থাকলে সুবিধা অসুবিধা দুইটাই আছে। সুবিধা ছিল যেটা আমার জন্য, সেটা হচ্ছে আর মা আমার খাবার দাবার তৈরি করতে হেল্প করতো, সব কিছু রেডি থাকতো। হ্যাঁ, যখন আমি নতুন বাসায় মুভ করলাম, আমি একা থাকা শুরু করলাম, আমার কিন্তু কাজের বাইরে যেহেতু ওই টাইমটা আমাকে অর্গানাইজ করার অভ্যাস ছিল না, সো আমি কিন্তু অর্গানাইজ করতে পারতাম না। হ্যাঁ, সো আমি কিন্তু খাবার নিয়ে স্ট্রাগল করতাম, প্রচুর বাইরে থেকে খাবার অর্ডার দিয়েছি। তুমি জানো যে আমার ওয়েট গেইন করছিলাম অনেক কিছু, যেটা আমি লাস্ট 2-3 মাসে আরও কমাই আনছি এখন। হ্যাঁ, সো আমি কিন্তু ওইখানে স্ট্রাগল করতাম, রাইট ফুড চুজ করা, কী খাবো, এবং কয়েকদিন রান্নাবান্না করছি, কিন্তু পরে যে আমারও এনার্জি ছিল না, সো আমিও কিন্তু স্ট্রাগল করছি। তুমি আসার পরে যেটা হয়েছে যে তুমি খাবার নিয়ে অনেক কনসার্ন, তুমি কী খাইতে হবে, সো আমার খাবারে কিন্তু প্রচুর সাপোর্ট আসছে। এবং আলটিমেটলি যখন আমি দেখলাম যে আমার ওয়েট আরও 5-6-7 কিলো ওয়েট বেড়ে গেছে, ডেফিনেটলি আমি এক্সারসাইজ করতেছিলাম, সব ঠিক ছিল, আমার দেখতে ফিট লাগে, কিন্তু আমি জানি যে আমি ওই রকম ফুলফিলমেন্ট ফিল করতেছি না আমার হচ্ছে বডিতে। তখন কিন্তু আমি ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে চলে গেছি। তুমি যখন যেভাবে খাইতা সন্ধ্যার পরে আর খাইতা না, আমি তখন সেটা শুরু করলাম তোমাকে দেখে। হ্যাঁ, যে তোমাকে আরও ইন্সপায়ার করছে, আচ্ছা আমি এটা করতে থাকি। আমরা এখন যেভাবে আমাদের সময়টা মিলাচ্ছি, যখন আমি আমার ক্লায়েন্টদের ট্রেনিং করাই, তুমি তখন যাও, শেষ করে তোমার সাথে আমি কিছু এক্সারসাইজ করি। এবং তুমি যেমন আমার কিন্তু এক্সারসাইজ নিয়ে আমি মাঝখানে কয়েকদিন লাগে করছি, স্ট্রাগল করছি। তুমি আমাকে কনস্ট্যান্টলি বলতা যে তোমার কী প্রবলেম হচ্ছে, সো আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছো, আমি তোমার সাথে যেমন কমিউনিকেট করার চেষ্টা করছি। সো আমাদের কিন্তু এখনও একটা স্ট্রাগল আছে, সেটা হচ্ছে যে আমরা একসাথে এক্সারসাইজ করতে পারতেছি না যেটা আমরা চাই। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা এটা নিয়ে এখনও কাজ করার বাকি আছে। যদিও আমরা বলছি যে এটা হইতে হওয়ার কোনো কথা নাই, বাট আমরা চাই একসাথে এক্সারসাইজ করতে। যেমন আমি চাই, যেমন তোমার ওয়ার্কআউটে আমি আরও একটু হেল্প করতে, যেটা আমি এখনও করতে পারতেছি না। কারণ আমার একই সাথে পরপর 2-3টা ক্লায়েন্ট থাকার পরে আমার নিজের ট্রেনিং যখন করি, তখন মনে করো তুমিও ট্রেনিং করো, কারণ আমি তোমাকে যদি আবার ট্রেনিং করাই, তখন হবে কি, আমি পরপর 4টা হয়তো আমি আরও ডিপ্লিটেড হয়ে যাবো, আমার এনার্জি আরও ডিপ্লিটেড হবে, তখন আমি করতে পারবো না। সো আমি চিন্তা করতেছি ওইটা কীভাবে সেট করা যাতে, মনে করো আমি দেখছি যে তুমি যখন আমার সাথে এক্সারসাইজ করো, তুমি আর বেটার রেজাল্ট পাওয়া শুরু করো, অ্যাকাউন্টেবিলিটিটা থাকে, রাইট? সো আমার মনে হয় যে আরও এটা নিয়ে আরও ডিসকাস করার আরও সুযোগ আছে। আমরা এই পডকাস্টে আমরা না করি, মেবি এটা নিয়ে আমরা আলাদা কন্টেন্টই তৈরি করব, তখন আমরা দেখাবো যে আমরা কীভাবে ওয়ার্কআউট করি, সারাদিন কীভাবে আমরা খাওয়া দাওয়া করি। ওকে, সো আমরা আজকে যেগুলো নিয়ে আলোচনা করলাম, যে হাউ টু স্টে ফিট অ্যাজ এ কাপল। আই হোপ আপনারা যারা কাপলরা এই এপিসোডটা দেখতেছেন, অথবা যারা সামনে কোনো রিলেশনশিপে যাইতে চান, মেবি ইফ ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড অর ইফ ইউ আর ইন আ রিলেশনশিপ, তাদেরকে এটা হেল্প করবে অ্যাজ এ কাপল, অর যারা নতুন রিলেশনশিপে যাবে, ওর যারা অলরেডি ম্যারিড। হ্যাঁ, সো যেই রিলেশনেই থাকুক না কেন, আমি একটা জিনিস বলবো যে আপনারা আগে নিজের টেক কেয়ারটা করেন। হ্যাঁ, সো নিজের টেক কেয়ার করলে আপনি আলটিমেটলি দেখবেন যে আপনি অন্যরও টেক কেয়ার করতে পারছেন। অলরাইট, সো আজকে আমরা আলোচনা করলাম হাউ টু স্টে ফিট অ্যাজ এ কাপল, এবং আমরা কিছু সিনারিও নিয়ে কথা বলছি, আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়েও কথা বলছি, আমরা যাদের সাথে কাজ করি তারা কী ধরনের স্ট্রাগল করে, তারা কীভাবে, তাদেরকে আমরা হেল্প করছি, বা তারা নিজেরা কীভাবে তাদের লাইফস্টাইল ম্যানেজ করে, সো দ্যাট যারা একজনকে হেল্প করতে পারে পার্টনারকে, সেটা নিয়ে কথা বলছি। সো এই এপিসোড যারা দেখতেছেন, হতে পারে আপনি কোনো রিলেশনশিপে আছেন বা রিলেশনশিপে যেতে চান, অথবা আপনি কোনো সিঙ্গেল আছেন, আপনি আমরা যে মেন টেকওয়েজগুলো নিয়ে আলোচনা করলাম, এখান থেকে যদি কোনো আইডিয়া আপনার ভালো লাগে, আমি বলবো যে কোনো একটা নিয়ে আপনি এখনই কাজ শুরু করুন। কারণ আপনি যদি সবগুলা নিয়ে একসাথে কাজ শুরু করতে চান, তাহলে কিন্তু অনেক সময় হতে পারে যে ওভারওয়েলম ফিল করতে পারেন। সো যে কোনো একটা আইডিয়া নিন, একটা প্র্যাকটিস করা শুরু করুন। আমরা কিন্তু প্রতিদিন অনেক কন্টেন্ট দেখি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, রাইট? আমরা সব একসাথে করতে চাই। সো আপনি যখনই কোনো পডকাস্ট দেখবেন, কোনো কন্টেন্ট দেখতেছেন, আমি বলবো যে 1-2টা আইডিয়া নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন, যেটা আমি অলওয়েজ মানুষকে বলি। এবং একই সাথে আপনার যদি কোনো আইডিয়া ভালো লাগে বা কোনোটা আপনাকে হেল্প করে, আপনার 2-3 জন খুব কাছের ফ্রেন্ডকে, যাদের এই জিনিসটা দেখার দরকার আছে, এই পডকাস্টটা দেখার দরকার আছে, এই ইনফরমেশন দরকার আছে, তাদেরকে শেয়ার করুন। এবং আলটিমেটলি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের যদি পডকাস্টের অডিও লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিই, যদি এখনও দিয়ে নাই, ভবিষ্যতে দিব, সেটা আপনারা সেভ করে রাখতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন, সেখান থেকে আমাদের অডিও সেগমেন্টটা। অ্যান্ড তুমি কিছু অ্যাড করতে চাও না আজকে? সো থ্যাংকস ফর ওয়াচিং দিস এভরিওয়ান, অ্যান্ড যারা পডকাস্ট শুনছেন, থ্যাংকস ফর লিসেনিং।
সো আমাদের নেক্সট পডকাস্টে ইনশাল্লাহ আবার দেখা হবে। সো ইয়া বাই। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার শো, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর টেকিং কেয়ার অফ ইউর সেলফ।